নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি খবরে। জঙ্গিবাদ দমনে অপারেশন সিঁদুরের সফলতায় বিধানসভার অধিবেশনে অভিনন্দন প্রস্তাব পাঠ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভারতীয় সেনাবাহিনীর যৌথ পদক্ষেপে সফল হয় অপারেশন সিঁদুর বলে এদিনের অভিনন্দন প্রস্তাবে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। নিরীহ পর্যটক সহ মোট 26 জন, এর মধ্যে 25 জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিককে নির্মমভাবে হত্যা করে। এই নৃশংস হত্যাকাণ্ড সমগ্র দেশবাসীকে গভীরভাবে শোকাহত করে তোলে। আমি এই সময় এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই। এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের পরপরই ভারতীয় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এতহীন ভাষায় দেশবাসীকে জানিয়েছিলেন, ভারত এই ধরনের জঙ্গি হামলাকে কোনোভাবে আর সহ্য করে না। এই ঘটনায় যুক্ত জঙ্গিদের এবং তাদের পৃষ্ঠপোষকদের সমুচিত জবাব দেওয়া। জঙ্গিরা যেখানে লুকিয়ে থাকুক না কেন, তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে অবগত করেছেন। অবশেষে কাশ্মীরের গণহত্যার প্রতিবাদে এবং জঙ্গি দমনে ভারতীয় সেনাবাহিনী গত 7 মে 2025 গভীর রাতে অপারেশন সিন্দুর অভিযান সংগঠিত করে। সুপরিকল্পিত এই অভিযান পাকিস্তানের অভ্যন্তরে থাকা বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ও প্রশিক্ষণ শিবিরকে ধ্বংস করে দেওয়া হয়। এই অভিযানে পাক সেনার প্রশিক্ষণপ্রাপ্ত ব্যাপক সংখ্যক সন্ত্রাসীরা হতাহত হয় বলে জানা গেছে। পরদিন পাকিস্তান ভারতকে লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করল। ভারতীয় সেনা, নৌ ও বায়ুসেনার সম্মিলিত পরিচালনায় ক্ষেপণাস্ত্রের পাল্টা আঘাতে পাকিস্তানের বেশ কয়েকটি সামরিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও পাকিস্তানের নাগরিকের উপর কোনো আঘাত ছাড়াই সফলভাবে এই অভিযান সম্পন্ন করা হয়। পাকিস্তানের প্রতিটি আক্রমণকে ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানরা অত্যন্ত সাহস ও দক্ষতার সঙ্গে প্রতিহত করেছে। কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই ভারতবর্ষ সম্পূর্ণভাবে সুরক্ষিত রয়েছে। জল জীবন মিশন প্রকল্পে 2025-26 অর্থ বছরের জন্য এখনো পর্যন্ত টাকা রিলিজ করেনি কেন্দ্র। শুক্রবার বিধানসভা অধিবেশনে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জল জীবন মিশন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের গাইডলাইন এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জল জীবন মিশন প্রকল্পে 343 কোটি টাকা বকেয়া রয়েছে, যার কারণে এই প্রকল্পের কাজ কিছুটা ধীর গতিতে চলছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার গাইডলাইন আমাদের সরকার কিন্তু এখনো পায়নি, বা এখন পর্যন্ত কিভাবে এই 2.0 যে এক্সটেনশন করেছে, কি কি গাইডলাইন মেনে আমরা কি করতে হবে সেটা এখন আমরা পাইনি। এবং শুধু তাই নয়, 2.0 যে টাকা অর্থাৎ 2025-26 এই অর্থবর্ষে এখন পর্যন্ত আমরা কিন্তু টাকা এখনো পাইনি। কাজে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা কিন্তু ওয়েট করছি কবে সেই টাকাটা আসবে। এবং লাস্ট ফান্ড আমরা যেটা এখন পর্যন্ত রিলিজ হয়েছে বা আমরা পেয়েছি, সেটা অক্টোবরের 2024 এবং মার্চের 2025। কিন্তু আমাদের লাইবিলিটি, কমিটেড লাইবিলিটিস আছে। সেই লাইবিলিটিস বলতে দ্বিধা নেই, যেটা সত্য সেটা আমি বলবো এখানে, প্রায় 343 কোটি টাকা বিল অলরেডি আমরা রেডি আছি পেমেন্ট দেওয়ার জন্য। সেই কারণে অনেকটা আমাদের কাজে কিন্তু স্লো হচ্ছে, কিন্তু যখনই আসবে আমরা সেই পেমেন্টও আমরা করি। আমরা এত কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যাতে পানীয় জলের যাতে কোনো জায়গায় সমস্যা না হয়, তার জন্য দপ্তর কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ এখানে নিয়েছে। আপনারা
আমি মাননীয় বিধায়কগণ এখানে অনেকে বলেছেন এই বিষয়ে, যে এখানে তার যে কোয়ালিটি এবং টেস্টিং করা যে জলের, তার জন্য আমাদের থার্ড পার্টি এজেন্সি কিন্তু আছে। ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশনের দিন সংখ্যা কমানোর সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন তুলেছে বিরোধীরা। পুর নিগমের 16 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির বিষয়গুলো নিয়ে আলোচনা থেকে পালাতে চাইছে বলে যখন একদিকে মনে করছে বিরোধী দলগুলো, অপরদিকে প্রধানমন্ত্রীর আসন্ন রাজ্য সফরকে কেন্দ্র করে বিধানসভা সংক্ষিপ্ত অধিবেশন বলে জানিয়েছে ট্রেজারি বেঞ্চ। ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশন মাত্র 2 দিনে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত রাজনীতিতে নতুন করে জন্ম দিয়েছে তর্ক বিতর্কে। এটি জনস্বার্থ বিরোধী এবং দুর্নীতি, বেকারত্ব ও কৃষক সমস্যার মতো গুরুত্বপূর্ণ ইস্যু আড়াল করার চেষ্টা বলে অভিযোগ বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেসের। অন্যদিকে বিষয়টিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সংক্রান্ত প্রশাসনিক ব্যস্ততার ফলাফল বলে ব্যাখ্যা করছে সরকার। এই সুযোগে দুর্নীতির প্রসঙ্গকে সামনে টেনে আনতে চাইছে কংগ্রেস ও সিপিআইএম দুপক্ষই। আগরতলা পুর নিগমের 16 কোটি টাকা দুর্নীতি প্রকাশ্যে আসার পর থেকে বিরোধীরা সরকারের বিরুদ্ধে সরব। বিধানসভায় এই ইস্যুতে দীর্ঘ আলোচনা হলে সরকারকে অস্বস্তিতে পড়তে হতো। তাই অধিবেশনের দিন সংখ্যা কমানোর সিদ্ধান্তকে সরকারের পালানোর পথ হিসেবে তুলে ধরছে বিরোধীরা। সেই কারণে সেটি হাউসটা হল, এটা কিন্তু একটা শিল্পটা ভালো মেসেজ দেব, অর্থাৎ হাউস না না আপনি প্রয়োজন একদিন এগিয়ে আসবেন। আমি বলি প্রধানমন্ত্রী আসবেন, স্বাভাবিক আপনার মন্ত্রিসভা এবং বিধায়ক অনেকেই যাবেন, যেতে হবে। তাহলে আজকের এই ইয়েটা এটা আগামীকালে শুরু করে দিন করা যাবে। আজকে শাসক বিজেপি সরকার বিপাকে পড়লেও তাদের কৌশল স্পষ্ট, প্রধানমন্ত্রীকে ঘিরে প্রশাসনিক ব্যস্ততাকে ঢাল হিসেবে ব্যবহার করা। প্রধানমন্ত্রী সফর, রাজ্যের গৌরব এবং তাঁর উপস্থিতিকে ঘিরে সমস্ত সরকারি দপ্তর ব্যস্ত থাকবে বলে জানিয়েছে ট্রেজারি বেঞ্চ। পরবর্তী অধিবেশনের সময় বৃদ্ধি করা হবে বলে আশ্বাস সরকারের। পুর নিগমে দুর্নীতির অভিযোগ প্রতিরক্ষামূলক অবস্থানে দাঁড় করিয়েছে সরকারকে। এটিকে তাদের হাতিয়ার বানিয়ে জনমনে সরকারের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলতে চাইছে বিরোধীরা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে শাসক দল জনগণের দৃষ্টি সরাতে চাইছে বলেই অভিযোগ বিরোধীদের। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে 1374 জন শিক্ষকের প্রয়োজন রয়েছে। বর্তমানে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে কর্মরত শিক্ষক রয়েছেন 1654 জন। শুক্রবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এই কথাই জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। ত্রিপুরা সাধারণ পেশাগত ও কারিগরি ডিগ্রি কলেজগুলোতে মোট 1374 জন সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের প্রয়োজন রয়েছে। তবে বর্তমানে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক, পিজিটি, অতিথি শিক্ষক ও আংশিক সময়ের শিক্ষক মিলিয়ে মোট শিক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে 1654 জন। শুক্রবার ত্রয়োদশ বিধানসভার অষ্টম অধিবেশনের প্রথম দিনে সিপিআইএম বিধায়ক সুদীপ সরকার উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য দেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। ইউজিসি স্বীকৃত বিভিন্ন সাধারণ ডিগ্রি কলেজে ছাত্র ও বিষয়ে 60:1 অনুপাতে 1208 জন অধ্যাপক অধ্যাপিকা থাকার প্রয়োজন। বর্তমানে ওই কলেজগুলিতে মোট 461 জন নিয়মিত অধ্যাপক অধ্যাপিকা, 160 জন পোস্ট গ্রাজুয়েট টিচার এবং 654 জন অতিথি অধ্যাপক অধ্যাপিকা রয়েছে, অর্থাৎ 1279 জন রয়েছে। এনসিটিই স্বীকৃত প্রফেশনাল ডিগ্রি কলেজে ছাত্র ও বিষয়ের 30:1 অনুপাতে 46 জন অধ্যাপক অধ্যাপিকা থাকার প্রয়োজন। বর্তমানে ওই কলেজগুলিতে মোট 53 জন নিয়মিত অধ্যাপক অধ্যাপিকা, 15 জন পোস্ট গ্রাজুয়েট টিচার এবং 39 জন অতিথি অধ্যাপক অধ্যাপিকা রয়েছে, অর্থাৎ মোট 107 জন রয়েছে। এআইসিটিই স্বীকৃত রাজ্যের বিভিন্ন কলেজ ও পলিটেকনিক্যালগুলোতে ছাত্র ও বিষয়ের 25:1 অনুপাতে 120 জন অধ্যাপক অধ্যাপিকা থাকার প্রয়োজন। বর্তমানে সেই কলেজগুলিতে
143 জন নিয়মিত অধ্যাপক অধ্যাপিকা, একজন পোস্ট গ্রাজুয়েট টিচার, 85 জন লেকচারার এবং 39 জন অতিথি অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন, অর্থাৎ মোট 268 জন রয়েছে। সাধারণ ডিগ্রি কলেজে ছাত্র শিক্ষক অনুপাত অনুযায়ী 1208 জন শিক্ষকের প্রয়োজন। এই ক্ষেত্রে বর্তমানে রয়েছেন 461 জন নিয়মিত অধ্যাপক, 160 জন স্নাতকোত্তর শিক্ষক এবং 654 জন অতিথি শিক্ষক। পেশাগত ডিগ্রি কলেজে ছাত্র শিক্ষক অনুপাত অনুযায়ী 46 জন শিক্ষকের প্রয়োজন। এক্ষেত্রে বর্তমানে রয়েছেন 53 জন নিয়মিত অধ্যাপক, 15 জন স্নাতকোত্তর শিক্ষক এবং 39 জন অতিথি শিক্ষক। কারিগরি কলেজ ও পলিটেকনিক কলেজে ছাত্র শিক্ষক অনুপাত অনুযায়ী 120 জন শিক্ষকের প্রয়োজন। বর্তমানে রয়েছেন 143 জন নিয়মিত অধ্যাপক, 1 জন স্নাতকোত্তর শিক্ষক, 85 জন লেকচারার এবং 39 জন অতিথি শিক্ষক। এদিকে উচ্চশিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তার মতে অর্ধেক শিক্ষক স্থায়ী আর বাকিরা অতিথি বা আংশিক সময়ের শিক্ষক। বছরের পর বছর ধরে এইভাবেই চলছে উচ্চশিক্ষা। কবে শূন্যপদ পূরণ হবে এবং কত সময় লাগবে তা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের বিভিন্ন দপ্তরে বছরের পর বছর ধরে কর্মরত অনিয়মিত এবং আউটসোর্সিং কর্মচারীদের অবিলম্বে নিয়মিত করার জন্য সরকারকে পদক্ষেপ নেবার দাবি জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। শুক্রবার বিধানসভার অধিবেশনে অনিয়মিত এবং আউটসোর্সিং কর্মচারীরা দীর্ঘদিন ধরে কাজ করলেও তাদের স্থায়ী স্বীকৃতি দেওয়া হচ্ছে না বলে উল্লেখ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। অনিশ্চিত চাকুরির কারণে তারা আর্থিক ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত বলেও জানিয়েছেন তিনি। সরকারের তরফ থেকে, ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে এটা কি আমরা জানতে চাই। আর আউটসোর্স এই সুপ্রিম কোর্টের অর্ডারের প্রেক্ষিতে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি এবং সরকার কি করতে চাইছে, দৃষ্টিভঙ্গি থাকবে তো যে হ্যাঁ আগামী নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে যারা আউটসোর্স রয়েছে আমরা এদের কাজটা আস্তে আস্তে আমরা আমাদের সরকারের অধীন নিয়ে, যারা এই অনিয়মিত রয়েছে আমরা আগামী 7 ইয়ার্স এর মধ্যে, 5 বছরের মধ্যে, 6 বছরের মধ্যে আমরা সবগুলোকে আস্তে আস্তে রেগুলারাইজ করে ফেলবো। আমাদের দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আমি অনুরোধ করব সরকারকে একটু নড়ে চড়ে বসার, টু ফিল দ্য পেইন অফ দোজ হু, যাদের ফিউচার আনসার্টেনটি তারা করে বেড়াচ্ছে, টু ফিল ফর দ্যাম। আর শুধু তারাই এফেক্টেড না, তাদের জেনারেশন নেক্সট এফেক্টেড, দারুণভাবে প্রভাবিত হচ্ছে। এখন কাজে এই প্রস্তাব যেটা সুদীপ বাবু এনেছেন ভেরি ভেরি সময় উপযোগী, এবং সরকারকে আমার অনুরোধ থাকবে আমাদের দলের তরফ থেকে, আমাদের বেঞ্চের তরফ থেকে অনিয়মিত কর্মচারী এন্ড আউটসোর্স যারা রয়েছে তাদের ব্যাপারে আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি আপনারা এখানে ত্রিপুরা বিধানসভা অধিবেশনে সরব হতে চলেছে তীব্রাবতা। অধিবেশনে বিশেষভাবে ত্রিপাক্ষিক চুক্তির অগ্রগতি এবং অনুপ্রবেশ সমস্যা নিয়ে সরকারের কাছ থেকে জবাব তলব করা হবে বলে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। বিধানসভা অধিবেশনে তাদের অবস্থান স্পষ্ট করল তীব্রাবতা। অধিবেশনে শর্ট নোটিশ ডিসকাশন এর মাধ্যমে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের কাছে জবাব তোলা হবে। প্রথমত, ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন প্রসঙ্গে সরকারের সঠিক পদক্ষেপ কি সেটা জানতে চাওয়া হবে। দ্বিতীয়ত, অবৈধ অনুপ্রবেশ রুখতে সরকার কি ব্যবস্থা নিয়েছে সেই প্রশ্ন উঠবে অধিবেশনে বলে শুক্রবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্য মন্ত্রিসভায় তীব্রাবতার একমাত্র মন্ত্রী অনিমেষ দেববর্মা। আমাদের ইস্যু থাকবে যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে এটা আমরা জানতে চাইব। 2 নম্বর যে বিষয়টা আমরা জানতে চেষ্টা করব সেটা হলো যে কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার এবং তীব্রাবতার মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তিটা হলো তার বাস্তবায়নে কতটুকু অগ্রগতি হয়েছে সেটা আমরা সরকারের থেকে জানতে। সরকারের থেকেও সরকারের অনেক বিষয় আমাদের অজানা। জনগণের প্রতিনিধি হিসেবে সেসব প্রশ্ন বিধানসভায় তুলব। এটি সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়, বরং জনগণের স্বার্থে স্বচ্ছতার দাবি।
পিছিয়ে পড়া তিপ্রাসা সম্প্রদায়ের অধিকারের প্রশ্নে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। মন্ত্রিসভার সদস্যে একজন ক্যাবিনেট মিনিস্টার তার সরকারের ছোট্ট একটা অংশীদার মাত্র, এবং সমগ্র সরকার বলতে মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার, হেলথ মিনিস্টার, পঞ্চায়েত মিনিস্টার, এডুকেশন মিনিস্টার, নানা যে বিষয়গুলো, এগুলো কিন্তু তিপ্রামথার মন্ত্রীর পক্ষে এই উত্তরগুলো দেওয়া সম্ভব না। আমরা আমাদের এমএলএরা, আমাদের লেজিসলেটিভ পার্টি, আমরা ঠিক একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, সরকারে থাকব, সরকারের হয়ে কাজ করব, কিন্তু জনগণের প্রশ্ন আমরা একই সাথে তুলব। তো আপনাদের দেখেছি এই কারণে, যা আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের জানতে হবে যে তিপ্রামথা কি বলতে চাইবে এই চলতি অধিবেশন। 1 নম্বর, আমি বিধানসভা জনগণের স্বার্থ রক্ষার মঞ্চ, যেখানে সংঘাত নয় বরং গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে স্বচ্ছ আলোচনায় হওয়া উচিত বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। রাজ্য মন্ত্রিসভায় তিপ্রামথার মন্ত্রীর পরিসংখ্যান নিয়েও উষ্মা প্রকাশ করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলায় বহুল আলোচিত স্মার্ট সিটি প্রকল্প এখন যেন পরিণত হয়েছে অভিশাপে। যে স্বস্তি ও আধুনিকতার স্বপ্ন দেখেছিলেন নাগরিকরা, তার পরিবর্তে তাদের যুদ্ধ করতে হচ্ছে ধুলো, জ্যাম ও হতাশার সঙ্গে। সামনেই দুর্গোৎসব, তবে এবারে দুর্গোৎসবে যে পোহাতে হবে স্মার্ট সিটির দুর্ভোগ, তা নিয়ে শঙ্কিত আগরতলার নাগরিক জীবন। এ নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন। বহুল প্রচারিত স্মার্ট সিটি প্রকল্প আজ আর স্বস্তির প্রতিশ্রুতি নয়, বরং এক নিত্যদিনের দুঃস্বপ্নে পরিণত হয়েছে নাগরিক জীবনের জন্য। সকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে খোঁড়াখুঁড়ি, ড্রেন খনন আর অসম্পূর্ণ কাজের জটিলতায় কার্যত অচল হয়ে পড়েছে শহর আগরতলা। যানজট, ধুলোবালিপূর্ণ বাতাস এবং চরম হতাশা, এই তিনের শিকার হচ্ছেন শহরবাসী। আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। বাজার ঘাটে আসতে চাইছেন না ক্রেতারা, দোকানপাট ঢেকে যাচ্ছে ধুলোয়। এটা তো পূজা না, এটা তো লাস্ট 2 মাস ধরেই কাজ চলছে। 2 মাস ধরেই পুরা রাস্তা বন্ধ, এদিকে আমাদের পুরো ব্যবসা বন্ধ রয়েছে, এই পুরো লাইনই বন্ধ। মেইন মোটর স্ট্যান্ড, যেটা মেইন লাইন, টাউনের মেইন লাইন, এটাই বন্ধ। 2 মাস ধরে কোনো কাজকর্ম কিছু নাই। আর বলা হচ্ছে তাদের কাজ করতে, কিন্তু সবাই আস্তে ধীরে কাজ করছে। অনেক দিন এক্সটেন্ড হয়ে গেছে। বিশ্বকর্মা পূজা বলেছিল আগে শেষ করবে, বিশ্বকর্মা পূজা চলে 2 দিন হয়ে গেছে। মন যা দেখা যাচ্ছিল পূজার আগে মনে হয় শেষ হয়ে যাবে। এতে কিরকম সমস্যা হবে? এরকম কি আমাদের লস হচ্ছে, বেচা বিক্রি নাই, মাল আসলে মাল নিতে পারছে না, মাল এক্সট্রা ফেরত চলে যাচ্ছে, কাস্টমার আসতে পারছে না। কাস্টমার না আসলে তো মাল কার কাছে বেচবো? মাল না বেচতে পারলে তো ফেরত থেকে টাকা পাবো। এক পাশে কাজ শেষ না করেই অন্য পাশে খোঁড়াখুঁড়ি শুরু হওয়ায় কার্যত অচল হয়ে পড়েছে রাস্তাগুলো। একই সাথে একাধিক রাস্তায় কাজ চলায় বিশৃঙ্খলা বেড়েছে বহুগুণ। তবে এই প্রকল্প আরো ভালোভাবে পরিকল্পনা করা যেত বলেই অভিযোগ শহরবাসীর। প্রশাসনের ভিতরে অনেক কোন আছে, ওখানে যেভাবে রাস্তা বন্ধ, মানুষের কাজ ধরে পূজার আগে, পূজা আছে মানে 8-10 দিন, তখন কাজ ধরে বলেছে কমপ্লিট দিতে পারবো, সরকার গভর্নমেন্ট দিতে পারবো কমপ্লিট। অভিনগর রুট দিয়ে তো চলনি জানা, প্রচন্ড কষ্ট আমরা যারা করবো, প্রচন্ড কষ্ট। হ্যাঁ, রাস্তাঘাটের সমস্যা। একটা টিপলে যদি আমরা রাধানগর আগে যেতাম 10 মিনিট সময় লাগতো, তখন লাগে এই টিপ আধা ঘন্টা। এটার কারণটা কি? রাস্তাঘাট জাম, রাস্তাঘাট কাটা, ঠিকভাবে পরিষেবা হইতেছে না, ঠিকভাবে চলতেছে না। এই কারণে স্টাফিকের জায়গায় কাজ করছে, স্টাফিকের কোনো দোষ নেই। মেন হলো তো রাস্তাঘাট যদি না ঠিক করে স্টাফিকে কি করবো? তারা তো এইগুলো ঠিক করতে না, স্টাফিক তো করছে। কোথার ভিতরে তো প্রচন্ড জাম থাকবে, প্রচন্ড জাম থাকবে, হিউজ পরিমাণে জাম থাকবে। হ্যাঁ হ্যাঁ, পরিস্থিতি খারাপ, রাস্তাঘাট প্রচন্ড জাম, পরিস্থিতি খারাপ। মনে করেন ওখানে আমরা ওরেঞ্জ চমনি শকুন্তলা গেলাম, আগে লাগতো 5 মিনিট, ওখানে 1 ঘন্টা যেতাম না, যেটা পরিস্থিতি। দুপুরবেলায় আগে দুপুরবেলা টাউনে গাড়ি দেখতাম না, দুপুরবেলা গাড়ি আছে। আমরা তো খুব অসুবিধা, আমরা রুজি করতে খুব অসুবিধা। ওই দিন না গাড়ি এখানে একটা বাইসের রাস্তাঘাট, আমরা সেন্ডিঘাট ভাঙ্গা, প্রচন্ড অসুবিধা আছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গাপূজার বাকি হাতে মাত্র আর কয়েকটা দিন, কিন্তু উৎসবের আনন্দ যেন অনেকটাই ম্লান করে দিয়েছে অনেকটা যুদ্ধ বিধ্বস্তের রূপ নেওয়া শহর আগরতলা।
যেখানে এই রাস্তায় সাবলীলভাবে চলাফেরা করাই দায় হয়ে উঠেছে, সেখানে পুজোর আনন্দ উপভোগ করার সুযোগ কই? প্রশ্ন উঠছে তা নিয়ে। তো অসুবিধা হইতেছে, বেচা কিনা অসুবিধা হইতেছে, লোকজন আসতে পারতেছে না, এত অসুবিধা হইতেছে। এখন আগে তো একটা গাড়ি আর অটো সামনের মার্কেট সুদ্ধা লেগে গেছে এই আধা ঘন্টা আগে। তো অসুবিধা হইতেছে, তো ভালো এখানে কাস্টমার ঢুকতে পারতেছে না, না করাটাই ভালো। পূজার পরে করলে সুবিধা হয়। এত তাড়াহুড়ো করে কাজ করার কারণ কি? প্রশ্ন তুলছেন শহরবাসী। আগরতলা স্মার্ট সিটি প্রকল্প এখন স্মার্ট দুর্ভোগে পরিণত হয়েছে, এই বিষয়টি আপাতত পরিষ্কার। এই দুর্ভোগ কবে শেষ হবে এবং আবার কবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, তাই জানতে চাইছেন শহর আগরতলার সাধারণ মানুষ। এখন শহরবাসীর মনে একটাই প্রশ্ন ঘুরছে, আগরতলা স্মার্ট সিটি প্রকল্প আসলে স্বস্তি বয়ে আনবে নাকি চিরস্থায়ী দুর্ভোগে ঠেলে দেবে নাগরিকদের? ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরের মাঘরুলিতে শুক্রবার সকালে বিএসএফ এর গুলিতে গুরুতর আহত হয়েছেন স্থানীয় যুবক নুরুল ইসলাম। পরিবারের দাবি, বিনা কারণে বাড়ির ভেতরে ঢুকে গুলি চালায় বিএসএফ। নুরুলকে প্রথমে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে। কৈলাসহরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মাগুরুলিতে শুক্রবার সকালে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। গুলিতে গুরুতর আহত হয়েছেন মাগুরুলি ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম নামে এক যুবক। শুক্রবার সকাল আনুমানিক ৭টা নাগাদ হঠাৎ করেই বিএসএফ সদস্যরা তাদের বাড়িতে প্রবেশ করে বিনা কারণে গুলি চালায়। গুলিটি নুরুল ইসলামের গলায় গিয়ে লাগে বলে অভিযোগ আহতের পরিবারের। মাগুরুলি ৩ নম্বর ওয়ার্ড নিজের পুকুরে বাড়ির পাশে একদম এখানে বাড়িতে ফায়ারটা করছে, তাও ভিডিও আমার কাছে আছে। আমরা আপনারা চ্যানেল মধ্যে সময় আমরা দিব, আমরা কয়রানি দিতে পারতাম। আচ্ছা, আপনার কোন কি হয়েছে? দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রথমে কর্তব্যরত চিকিৎসক ময়ূরী পাল এবং পরে ইএনটি বিশেষজ্ঞ ডক্টর অরূপ চক্রবর্তী তার চিকিৎসা শুরু করেন। তবে অবস্থায় অস্থিতিশীল হওয়ার কারণে তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আজকে একটা ইমার্জেন্সিতে একটা পেশেন্ট এসেছিল, নুরুল ইসলাম, ডাকনাম রাজু মিয়া, তো 28 বছরের যুবক। তো ম্যাডাম দেখার পরে ওই কেসটাকে আমাকে ইএনটি কল দেয়, কারণ ওটার মধ্যে একটু একটা ইঞ্জুরি ছিল, গানশট ইঞ্জুরি ছিল নেকের মধ্যে, আর মাল্টিপল প্যালেট ইঞ্জুরি ছিল। তো ওইটা দেখার পরে ম্যাডাম কল দেওয়ার পরে আমি আসি এবং দেখি, দুজনে মিলে দেখে এটাকে ট্রিটমেন্ট যত পারি এখানে দেওয়ার চেষ্টা করি। তারপরে পেশেন্টের অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ায় আমরা রেফার করা হয়েছে। তাদের বাড়ি কোথায়? তাদের তো মাগুরুলি। হাসপাতালে রেফার করার পরও সরকারি অ্যাম্বুলেন্স পৌঁছতে যথেষ্ট দেরি হয়। এর ফলে নুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে অভিযোগ করেন পরিবার। তবে বিএসএফ এর বক্তব্য অনুযায়ী নুরুল ইসলাম উর্ফে রাজু দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। ঘটনার দিনও সে মোবাইলে ভিডিও ধারণ করে এক জওয়ানকে বারবার উস্কানি দেয় ও অশালীন আচরণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গুলি চালাতে হয় বলে দাবি করেছে বিএসএফ। এদিকে ঘটনার পর থেকে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে সীমান্তবর্তী এলাকায়। পরিস্থিতি সামাল দিতে সক্রিয় রয়েছে স্থানীয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর পূর্বাঞ্চলের হার্ট থ্রব, বিশ্বের উদীয়মান সঙ্গীত শিল্পী জুবিন গর্গের অকাল মৃত্যুতে শোকের ছায়া গোটা দেশ জুড়ে। শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে প্রয়াত হন শিল্পী। 18 নভেম্বর 1972 সালে উত্তর পূর্বাঞ্চলের আসাম রাজ্যে তাঁর জন্ম। তিনি একজন ভারতীয় গায়ক, সঙ্গীত পরিচালক, সুরকার। তিনি মূলত অসমীয়া, বাংলা, হিন্দি ভাষার চলচ্চিত্র এবং সঙ্গীত শিল্পের জন্য বিখ্যাত।
1992 সালে জুবিনের প্রথম অসমীয়া অ্যালবাম অনামিকা মুক্তি পেয়েছিল। শুধু তুমি বাংলা চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করে তিনি শ্রেষ্ঠ সঙ্গীতকারের পুরস্কার লাভ করেছিলেন। হিন্দি ইয়া আলী গানের জন্য জুবিন গর্গ গ্লোবাল ভারতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন। জুবিন গর্গকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজপুত্র বলা হয়। 19 সেপ্টেম্বর 2025 সালে সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। পুলিশ উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন শিল্পী জুবিন গার্গ। তাঁর এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশ জুড়ে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।